ঘড়িতে রাত 2:30 কিংবা 3টা হবে। পাশের রুমে বড় ভাইয়া বিকট এক হাসির শব্দ শুনে ধরফর করে ঘুম থেকে উঠে বসলাম। ভাইয়া এত রাতে এভাবে হাসছে কেন? মাথাটা আমার খারাপ হলো না তো? এই ভেবে দ্রুত ভাইয়ার রুমের দিকে পা বাড়ালাম। ওদের রুমের দরজাটা একটু ফাঁকা ছিল। সেই ফাঁক দিয়ে যা দেখলাম তা দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম ভাইয়ার রুমের মাঝখানে ফ্লোরে বসে আছে, আর তার হাতে একটা জ্যান্ত বিড়াল। সে ওটার গলা কামড়ে ধরে পৈশাচিক ভাবে রক্ত খাচ্ছে। আমি দরজার ফাঁক দিয়ে তাকাতেই ভাইয়া আমার দিকে লাল লাল চোখ করে তাকালো, বলল, আয় রিয়াদ আয়, আমি একা আর কত শিকার ধরবো বলতো? তুই কি খাবি নাকি বলতো? বিড়ালের মগজ খাবি নাকি কলিজাটা খাবি, কোনটা বল না? ভাইয়ার মুখে এসব কথা আর বিড়ালের ছটফটানে দেখে ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। চিৎকার তো দূরের কথা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। আমি দেখছি এগুলো কি স্বপ্ন হয়তো? উফ, আমি জ্ঞান হারাচ্ছি না কেন? হঠাৎ ভাইয়ার আমার দিকে তাকিয়ে বলে উঠল, কি ভাবছিস? ভয় পাচ্ছিস? তোর সাথে চেয়ে ভয়ঙ্কর খেলা হবে, রেডি থাক। এই বলে আমার চোখের সামনে ভাইয়া শরীরটা কেমন যেন লম্বা হতে শুরু করলো, হাত পায়ে বড় বড় নখ গজানো শুরু করলো, আর জানালার গ্রিলটা দুমড়ে মুচড়ে এক লাফে বাইরে বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল, আজ বিড়ালটা খেলাম, কাল তোর পালা। এসব দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না, ওখানে জ্ঞান হারিয়ে ফেললাম। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে দেখি আমার নিজের বিছানায় শুয়ে আছি। আরো অবাক করা বিষয় হলো, ড্রয়িং রুমে ভাইয়া আর আপু স্বাভাবিক গলায় কথা বলছে। বিছানা থেকে উঠে ওদের দিকে ভোতরে দৃষ্টিতে তাকালাম। আমাকে এইভাবে তাকাতে দেখে ভাইয়া বলে উঠল, কিরে রিয়াদ, কি হয়েছে? দুপুর গড়িয়ে গেল, এখনো ঘুম ভাঙলো না তোর? ভাইয়ার কথা শুনে আমতা আমতা করে বললাম, না ভাইয়া, কিছু না, শরীরটা খারাপ লাগছিল আর কি। এই বলে আমার রুমে চলে আসলাম। বিছানায় বসে বসে ভাবতে লাগলাম, রাতে কি ঘটলো আমার সাথে? রাতে তো দেখলাম ভাইয়া রাক্ষসের মতো আচরণ করছে, জানা ভেঙে পালালো, অথচ এখন দেখছি সব স্বাভাবিক, জানালা গ্রিলও ঠিক আছে। তাহলে এটা কি আমার বোনের ফোন নাকি ভয়ঙ্কর কোন স্বপ্ন? এসব ভাবতে ভাবতে ফোনে একটা কল আসলো। বন্ধু সচিব কল করেছে। রিসিভ করতে বলে উঠল, রিয়াদ জলদি বের হ, সবাই পুকুর পাড়ে আড্ডা দিচ্ছে, আর হ্যাঁ, তোর গিটারটা কিন্তু নিয়ে আসিস। সচিবের কথা মতো গিটারটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। আমার বাসা থেকে পুকুর পাড়ে যাবার পথে একটা পুরনো বট গাছ পড়ে, সেখানে একটা পাগলি বসে থাকে। এই পাগলিটাকে আমরা সবাই চিনি, কিন্তু কেউ কথা বলে না। আমি যখন পাগলিটাকে অতিক্রম করে সামনে যাই, তখন পেছন থেকে পাগলিটা খিক করে হেসে উঠল আর বলল, রক্তের স্বাদ খুব মিষ্টি রে, কাল তোর পালা, কাল তোর পালা। পাগলির এমন কথা শুনে বেশ থমকে গেলাম। কথাটা কেমন যেন চেনা চেনা লাগছে। তখনই হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ল। রাতের বেলাও ভাইয়ার মুখে আমি এটাই শুনেছি, কাল তোর পালা। ওটা যদি স্বপ্ন হয়, তাহলে আমার স্বপ্নের কথার সাথে পাগলির কথা হুবহু মিল পেলাম কেন? এই ভেবে পেছন ফিরে তাকাই। আমি পেছন ফিরে তাকে দেখি পাগলিটা সেখানে নেই। আরে, এই তো একটু আগে বসেছিল, এর মধ্যে কোথায় গেল? আশপাশে তো ঝোপঝাড় ছাড়া কিছুই নেই। এই দুপুরে পাগলিটা কোথায় বেরিয়ে গেল? যাই হোক, মনের ভুল ভেবে পুকুর পাড়ে চলে গেলাম। আমাকে দেখে সজীব বলল, কিরে তোরা তো দেরি হলো কেন? আমি বললাম, না মানে ওই রাস্তায় একটু সমস্যা হয়েছিল আর কি, তোর আড্ডা দে, আমার আজ গান গাইতে ইচ্ছে করছে না রে। সজীব তখন বলল, কি হয়েছিল তোর? সেটাকে আমার যেন ফ্যাঁক আসে লাগছে। আমি বললাম, ঠিক আছে, তুই শুরু কর, আমি শুধু শুনবো। সজীব তখন বলল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্বামীকে একটা কল দে তো, ও তো আসার কথা ছিল। আমি বললাম, কেন স্বামী আসেনি? ও ফোন তো বন্ধ পাওয়ার কথা না। সজীব তখন বলল, আর বলিস না, ও আজকাল ওই পুরনো জমিদার বাড়ির দিকে বেশি যাতায়াত করছে।
কোনো গুপ্তধনের খোঁজ হয়তো বা পেয়েছে। আমি বললাম, আরে বাদ দেও সব। শোন সজীব, আমার ভালো লাগছে না, আমি বাড়ি গেলাম, কাল দেখা হবে। এই বলে আড্ডা থেকে বাসায় চলে আসি আমি। মনের ভেতরে একটা অজানা আতঙ্ক কাজ করছিল, সবসময় বড় হচ্ছে, কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। রাতের ঘটনাটা কি সত্যি ছিল? ভাইকে বলা কি উচিত ছিল? না থাক, ওটা স্বপ্নই হবে। সেই রাতের ঘটনা মাঝরাতে আমার কানে কে যেন ফিসফিস করে বলছে, দরজাটা খোল, আমি এসেছি তোর জন্য উপহার এনেছি। ফিসফিস আওয়াজটা পেয়ে ঘুম থেকে উঠে পড়লাম, চমকে উঠলাম। জানালার দিকে তাকিয়ে দেখলাম সেই পাগলিটা যাকে আমি দিনের বেলা বটতলায় দেখেছিলাম, কিন্তু এখন তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি জানালার কাছে যেতে সে বলে উঠল, কি রে, আমাকে চিনতে পারছিস না? আমি তোর শুভাকাঙ্ক্ষী। পাগলিটার কথা শুনে ভয়ে গা শিউরে উঠল। আপনি এখানে কেন? আর তিনতলার জানালায় আপনি আপনি ঝুলছেন কিভাবে? আমার মুখে কথাটা শুনে পাগলিটা পয়সাজ কেটে হাসি দিয়ে বলল, বোকা, সব বুঝবি সময় হলে, এখন শুধু আমাকে ভেতরে আসতে দে। ওনার হাসি দেখে সাহস সঞ্চয় করে বললাম, না না না, আপনি কি আগে বলেন, আর আমাকে কিভাবে চেনেন? কি চান আপনি? জবাবে পাগলিটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তোর প্রাণটা চাই, তোর তাজা কলিজাটা চাই, দিবি? দে না, একটু খাই। এই বলে জানালার গ্রিল ধর এমন ভাবে চাকে দিল যেন পুরো বিল্ডিংটা কেঁপে উঠল, আর আমাকে উদ্দেশ্য করে বলল, না, আজ আর খাবো না। সেদিন তোর আপন কেউ তোকে আমার হাতে তুলে দিবে না, সেদিন খাবো। পাগলিটার এমন কথা শুনে চিৎকার দিতে যাব, তখনই পাগলিটা আমার চোখের দিকে তাকিয়ে বলল, চিৎকার দিবি? লাভ নেই, তোর গলার স্বর কেউ শুনবে না, তুই এখন আমার খেলার বোতল। এই বলে সে জানালার গ্রিল গলে ধোয়ার মতো করে ভেতর থেকে ঢুকে আবার বাইরে চলে গেল। আর যেতে যেতে বলল, তৈরি থাকিস, খুব শীঘ্রই দেখা হবে। পাগলির কাণ্ড দেখে সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে মায়ের ডাকে মা দরজায় ধাক্কা দিয়ে বলছে, রিয়াদ, আর কত ঘুমাবি তুই? কলেজে যাবি না? উঠ, নাস্তা করে নে। মায়ের কথা শুনে উঠে বিছানায় বসলাম। জানালার দিকে তাকিয়ে দেখলাম গ্রিল ঠিকই আছে, কিন্তু গ্রিলের গায়ে কেমন যেন একটা পোড়া পোড়া দাগ আর একটা মিশ্রি গন্ধ। পরপর দুরাত আমার সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটলো। বিষয়টা গোপন রাখা ঠিক হবে না। কথা মতো মা আর ভাইয়াকে আমার সাথে ঘুরে যাওয়ার সমস্ত ঘটনা বললাম। আমার বুকে কথাটা শুনে মা আর ভাইয়া আমার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ভাইয়া তখন বলল, কি বলিস এসব? তুই কি গাঁজা খেয়েছিস না? বলতো, সত্যি করে বলতো। আমি বললাম, আরে না ভাইয়া, সত্যি বলছি, আমি গত 2 রাতে খুব ভয়ঙ্কর জিনিস দেখেছি। আর গ্রিলের ওই পোড়া দাগটা দেখো না, এখনো তো আছে। ভাইয়া তখন বলল, দূর বোকা, ওটা তো গত মাসে ওয়েল্ডিং করার সময় হয়েছিল, তুই ভুলে গেছিস। আর আমি বিড়াল খাবো কেন? মাথা ঠিক আছে তোর? আমরা তো সব ঠিকই আছি, তোর কিছুটা হয়েছে বুঝলি। ভাইয়ার কথা শুনে মা বলল, হ্যাঁ রে বাবা, তুই ইদানিং একটু বেশি রাত জাগছিস, তাই হয়তো ভুলভাল হচ্ছে, আমাদের সাথে তো কিছু হয়নি। মা ভাইয়াকে কোনোভাবে বোঝাতে পারছি না আমার সাথে ভয়ঙ্কর কিছু করছে। ওই পাগলিটা আবারও আসবে বলেছিল। এদিকে মা বাবা এসব অলৌকিক বিষয়ে বিশ্বাসই করেন না, তাই তারা আমাকে একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলেন। কতবার করে বললাম আমি পাগল না, কিন্তু বাবা কোনোভাবেই বুঝতে চাইলেন না। ডাক্তার আমাকে দেখে বললেন, ওভারস্ট্রেস আর ঘুমের অভাব হয়েছে বুঝলে, আর কোনো সমস্যা নেই। আমার শরীরটা একটু দুর্বল দেখে ঘুমের ওষুধ আর রিল্যাক্সেশনের পরামর্শ দিলেন। সেদিনের মতো বাসায় আসলাম। সেই রাতে ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হলো না। ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম সে ভয়ঙ্কর পাগলিটা জানালার গ্রিল ধরে বলছে, আরে পুরো দালানটা ধসে পড়লো, 2 জন পাহারাদার মাটির নিচে, আর তোর বোন তোর স্বামী দেখ পকেট ভর্তি খেয়ে নিয়ে ফিরলো, এ তো বেশিক্ষণ রাখতে পারবে না। তোর বন্ধুর প্রাণ বাঁচাতে চাইলে তুইও বাঁচবি না, তোকে
তোকে বলে দিব, আর সেটা খুব তাড়াতাড়ি হইব। স্বপ্ন দেখার পরে ভয়ে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আমি দেখলাম আমার সারা শরীর ভিজে ঘেমে গেছে। ভয় বাকি রাতটুকু আর ঘুমাতে পারিনি। রুমের লাইট জ্বালিয়ে বসেছিলাম। আমার সাথে এসব ঘটনা ঘটছে আর কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমার সাথে তো ঠিকই ঘটছে সব। তাই ভাবলাম আমার বন্ধু সজীব এবং শামীমকে বলবো আমার সমস্যার কথা। এই ভেবে সকালবেলা সজীবকে ফোন করে বললাম, সজীব দেখা করতো, আমার সাথে কথা আছে, আর শামীমকেও বলিস আসতে। যাই হোক, সজীবের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর সজীব আসলো। ওকে দেখে আমি বললাম, কিরে এতক্ষণ লাগে নাকি আসতে? সজীব তখন বলল, আরে ওই পুরনো জমিদার বাড়ির দিকটা থেকে আসছিলাম আর কি, ওখানে পুলিশ এসেছে তাই দেরি হলো। আমি বললাম, পুলিশ? পুলিশ কেন, কি হলো আবার? সজীব তখন বলল, কেন তুই শুনিসনি? আরে পুরো বাড়ির ওই ছাদ দোষে দুজন লোক মারা গেছে বুঝলি, বোধহয় নেশা টেশা করেছিল আর কি। সজীবের মুখে কথাটা শুনে বেশ চমকে উঠলাম। বুকের ভেতরে ধুক ধুক করতে লাগলো। কাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। আমি কাল রাতে স্বপ্নে দেখেছি দুজন পাহারাদার মারা গেছে। এটা কি তাহলে সত্য হলো কি করে? আমাকে চিন্তিত দেখে সজীব বলল, কিরে রিয়া, কি হয়েছে? এই চিন্তা করছিস আর আমাকে ডাকলি কেন বল না? আমি তখন বললাম, ভাইয়া কি বলবো, 2 থেকে 3 দিন থেকে আমার সাথে ভয়ঙ্কর কিছুটা ঘটছে। মা বাবাকে জানিয়েছি কিন্তু তারা বিশ্বাস করছে না। তুই অন্তত বিশ্বাস কর। আমার মুখে কথাগুলো শুনে সজীব বলল, বিশ্বাস করলাম। আমার মনে হয় তোর উপর খারাপ বাতাস লেগেছে। এই বটতলার দিকটা কিন্তু ভালো না। আমি বললাম, আরে বাতাস লাগলে তো জন আসতো। তুই কি জানিস কাল রাতে আমি স্বপ্নে দেখেছি একটা পাগলি। ওই পাগলিটাকে আমি কি বলবো, পাগলিটা আমাকে বলছে দুজন লোক নাকি মারা গেছে, আর আজকে নাকি তুই এসে বলছিস সেটাই সত্যি। কেমনে কি? সজীব তখন বলল, কি সত্যি নাকি? আর কি বলিস তুই, এইটা কিভাবে হতে পারে? আমি বললাম, ভাই এটাই হয়েছে, বিশ্বাস কর ভাই, আমি কোনো মিথ্যা বলছি না। আচ্ছা শামীম কোথায়, ও এখন আসছে না কেন? সজীব তখন বলল, ওই তো শামীম আসছে, কিন্তু ওর হাঁটার ভঙ্গিটা একটু অদ্ভুত লাগছে। শামীমকে ও দেখে বললাম, কিরে আজকাল তোকে তো দেখাই যায় না, আর হাতে ওটা কি, এত সাবধানে ধরে রেখেছিস কেন? শামীম তখন বলল, আরে কিছু না, একটা পুরনো পুতুল ওই জমিদার বাড়িতে কুড়িয়ে পেয়েছি আর কি, তোরা সব বুঝবি না। আর এখন আমার একটু তাড়া আছে, এক জায়গায় যেতে হবে। সজীব তখন বলল, কোন জায়গায় যাবি শুনি? আবার ওই ধ্বংসস্তূপের নাকি? আরে তুই কি বুঝিস না জায়গাটা অভিশপ্ত, আর তুই তো জানিস রিয়াদের অবস্থা ভালো না। শামীম তখন বলল, ফালতু কথা বলিস না, রিয়াদ পাগল হতে পারে, আমি না। আমার অনেক দামি কাজ আছে, আমি চললাম। আমি তখন বললাম, শামীম শোন, যাস না, একটা কথা আছে, কথাটা শুনে যা। শামীম তখন বলল, এখন না, পরে শুনবো, এখন আসলাম ভাই। আমি তখন বললাম, আরে ভাই তোর জন্য তো বলছি, যাস না, কথাটা শোন। আমার মুখে কথাটা শুনে সজীব বলল, কাকে কি বলিস? ও চলে গেছে, আর তুই শামীমকে কি বলবি রে? সজীব শামীমকে আটকাতে পারলাম না রে। তুই তো দেখিস সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙবে, আমি তো বললাম। সজীব তখন বলল, আর ধুর পাগল, বন্ধু হয়ে বন্ধুকে অভিশাপ দিচ্ছিস কেন? আমি বললাম, আরে অভিশাপ না, সত্যি বলছি, আমি কাল রাতে স্বপ্ন দেখেছি আমার বন্ধুর উপর থেকে পড়ে গেছে। সে ভয়ঙ্কর পাগলিটা বলছিল তোর বন্ধুকে বাঁচাতে গেলে আমাকে নাকি শিক্ষা দিবে। সজীব তখন বলল, আরে না না ভাই, আমি মানতে পারছি না। তুই কিভাবে অগ্রিম জাননি ও পড়ে যাবে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে ভবিষ্যতে কি ঘটবে? আমি বললাম, আমিও তো ওটাই বলি, কিন্তু বিশ্বাস কর আমার সাথে অলৌকিক ঘটনা করছে কদিন ধরে। সজীব তখন বলল, তোর কথা শুনে মাথা করছে বুঝলি, এই কথা আর কাউকে বলিস না, তাহলে তোকে সবাই পাগল বলবে। এখন বাড়ি যা, কাল দেখা হবে, কাল ভাববো কি করা যায়। এই বলে সজীব আর আমিও বাসায় চলে আসলাম। সেদিন বিকেল বেলা আমার ফোনে একটা কল আসলো। সজীব কল করেছে। আমি রিসিভ করতে সজীব হন্তদন্ত হয়ে বলল, আর রিয়াদ তাড়াতাড়ি হাসপাতালে আয়। ওর কথা শুনে বললাম, কেন রে, কি হয়েছে? জবাবে সজীব বলল, শামীম পুরনো বাড়ির দোতলা থেকে নাকি পড়ে গেছে, হাসপাতালে ভর্তি। কথাটা শুনে চমকে গিয়ে বললাম, হায় হায়, কি বলিস, সত্যি নাকি? সজীব তখন বলল, সত্যি। বন্ধু তুই জলদি আয়, দুজন মিলে দেখবো, চল। আমি তখন বললাম, আসি। 1 মিনিট রিয়াদ, তো এই কথাটাও সত্যি হলো? তুই আসলে স্বপ্নের সত্যিটা দেখেছিস রে? সজীবের মুখে কথাটা শুনে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম হাসপাতালের দিকে। সজীব ফোনটা দিয়ে বলল, এসেছিস?
মেন গেটে দাঁড়া, আমি আসছি। এই বলে তাড়াতাড়ি করে সজীব নিচে নেমে গেল। দুজন মিলে রওনা দিলাম শামীমের কেবিনের দিকে। কিছুক্ষণ পর শামীম কাছে গেলাম। সেখানে গিয়ে শামীমকে দেখলাম প্লাস্টার করা পা নিয়ে বেডে শুয়ে আছে। বেশ ভালোভাবে আহত হয়েছে, কপাল কেটে গেছে। যাই হোক, শামীমের পাশে বসে কিছুক্ষণ কথা বললাম, ওকে সান্ত্বনা দিলাম। শামীম আমাকে দেখে কেমন যেন ভয় পাচ্ছিল। ওর চোখের দিকে তাকানো যাচ্ছিল না, ও বারবার নিজের ব্যাগের দিকে তাকাচ্ছিল। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। শামীমের কাছে বিদায় নিয়ে সজীব ও আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যেতে যেতে সজীব আমার কথা বলছিলাম। আমি সজীবকে উদ্দেশ্য করে বললাম, কিরে, এবার তো বিশ্বাস হলো? আমি স্বপ্নে যা দেখছি তাই সত্যি হলো। সজীব তখন বলল, এবার বিশ্বাস হচ্ছে, কিন্তু এইটা কিভাবে সম্ভব? তুই আগে কিভাবে জানছিস সবকিছু? আমি বললাম, ভাই, আমাকে দেখানো হচ্ছে, আমি জানি না এসব কিভাবে হচ্ছে আমার সাথে। এখন কি করবো তুই বল। সজীব বলল, আচ্ছা চিন্তা করিস না, কাল তুই আর আমি একজন হুজুরের কাছে যাবো না, ভালো কোনো পীর সাহেবের কাছে। উনি আশা করি ঠিক করে দেবেন। আমি বললাম, ঠিক আছে, সেটা করবো। আর পারছি না রে। আচ্ছা, কাল সকালে আমি তোর বাড়িতে আসবো, তারপর দুজন মিলে যাবো। সজিত তখন বলল, আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে চলে যা, আমিও যাই। আর শোন, একা যেতে পারবি নাকি এগিয়ে দিয়ে আসবো? আমি বললাম, না না, লাগবে না, রিক্সা নিয়ে চলে যাবো, 10 মিনিটের রাস্তা। এই বলে আমি হাঁটতে হাঁটলাম রিক্সার খোঁজে। সজীবও চলে গেল। রাস্তাটা একটু নির্জন, স্ট্রিট লাইট গুলো টিম টিম করে চলছে। ভাবছি, যাই হোক, তাহলে কালকে হুজুরের কাছে যাব, নিশ্চয় কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন কি করে হেসে উঠলো আর বলল, সমাধান। আরে কি সমাধান? কথাটা শুনে দ্রুত পেছন ফিরে তাকালাম, কিন্তু পেছনে তো কেউ নেই। এমন অবস্থায় আমার কণ্ঠটা ভেসে এলো, ওদিকে কি করছিস? আমি তোর পেছনে না, আমি তোর সামনে, গাছের ডালে। কথাটা শুনে উপরের দিকে তাকালাম। আমার ঠিক মাথার উপরে ডালের উপরে কেউ একজন উল্টো হয়ে ঝুলে আছে। আমাকে উদ্দেশ্য করে বলছে, কি রে, হুজুরের বাড়ি যাবি? গিয়ে কি করবি? কোনো সমাধান তো পাবি না, তোকে আজ আমি নিয়ে যাব। কথাটা শুনে বললাম, কি বলছেন এসব? কে আপনি? আর আপনি এভাবে ঝুলে আছেন কেন? আমার কথা শুনে গাছ থেকে এক লাফ দিয়ে নিচে নামলো সে অপরটা। কি বলবো, এটা তো সেই পাগলিটা যে কিনা আমাকে অদ্ভুত কথা বলতো, কিন্তু আজ যার চেহারাটা আরো ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর লাগছে যা বলার বাইরে। এতটা ভয়ঙ্কর কিভাবে হয়? গায়ের চামড়া ঝলসে গেছে, চোখগুলো যেন গর্তে ঢুকে গেছে এবং জ্বলছে। হাতে বড় বড় নখ। আমার দিকে তাকিয়ে বিকট একটা হাসি দিয়ে বলল, কিরে, ভয় লাগছে? তোর বন্ধু শামীম বেঁচে গেছে, তুই বাঁচবি না। এটা দেখে কোনো কথা না বলে চিৎকার দিয়ে দৌড়াতে যাবো, ঠিক তখনই পাগলিটা তারা লম্বা হাত বাড়িয়ে আমার শার্টের কলার ধরে সজোরে টান দিয়ে মাটিতে ফেলে দিল। প্রচন্ড ব্যথা পেয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আশেপাশের দোকানপাট বন্ধ থাকার কারণে আমার চিৎকার কেউ শুনতে পেল না। এতটা ব্যথা পেয়েছি যে ভালোভাবে দাঁড়াতে পারছি না। ওদিকে সে ভয়ঙ্কর পাগলিটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো আর বলতে লাগলো, অনেকদিন মানুষের মাংস খায় না, আজ তোর কলিজাটা খাবো। এদিকে ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো, মনে হচ্ছে এই বুঝি আমাকে মেরে ফেলবে। ভয়ঙ্কর পাগলিটা আমার গলায় নখ বসাতে যাবে, ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে লম্বা আলখাল্লা পরা কেউ একজন এসে সেই পাগলিটার বুকে লাথি মেরে দূরে ফেলে দিলেন। আমি কষ্ট করে উঠে কিছুটা পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। পাগলিটা মাটি থেকে উঠে সে আগুন থেকে দিকে তাকিয়ে গর্জন করে বলল, তোর এত বড় সাহস, তুই আমার শিকার হাত দিচ্ছিস? তুই জানিস না কার জিনিস? এই বলে দুজনের মাঝে যেন যুদ্ধ শুরু হয়ে গেল। দুজনে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে হলো। পাগলিটা আমাকে উদ্দেশ্য করে বলল, ওকে আমি নিয়ে যাবই। এদিকে সে আগন্তুক, যাকে দেখে মনে হচ্ছে সাধক বা কোনো ভালো জিন, সে বলছে, না, আমি থাকতে তুই নিরপরাধ কারো ক্ষতি করতে পারবি না। এই বলে দুজনের ভেতরে যেন যুদ্ধ লেগে গেল। ভয় তখন কি করব কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। আমি ওখানে আর দেরি করলাম না, কষ্ট করে এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে সে সোজা রুমে ঢুকে দরজাটা লাগিয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলে বললাম, উফ, বেঁচে ফিরলাম,
আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু এই ডাইনি বুড়িটাকে কে, এটা আমাকে কেন মারতে চায়? আর ওই লোকটাই বাকি এসে আমাকে বাঁচাতে আসলো। নিশ্চয় উনি কোনো ভালো কেউ, ওনার জন্য তো বেঁচে গেলাম আজকে। যা হোক, মনের মধ্যে ভয় নিয়ে শুয়ে পড়লাম। সেই রাতের ঘটনা। শুয়ে আছি, চোখের পাতা এক করতে পারছি না ভয়। এমন সময় আমার জানালার পাশে কাউকে অনুভব করি। ভয় জানালার দিকে তাকায়নি, না তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, কে? কেউ কি আছেন? আমার কথা শুনে গম্ভীর আওয়াজ ভেসে এলো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। কথাটা শুনে ভয় ভয় জানালার দিকে তাকালাম। আরে, ইনি তো সেই লোকটা যে কিনা আমাকে ওই ডাইনি বুড়ির হাত থেকে রক্ষা করেছিল। আমার দিকে তাকিয়ে উনি বললেন, কি চিনতে পেরেছো? আমি বললাম, আপনি কে জানি না, কিন্তু আপনি মানুষের উপকারে আসেন এটা বুঝলাম। আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার কথা শুনে উনি বললেন, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। ওই পিশাচির অন্যায় ভাবে তোমাকে মারতে চাইছে, সেটা আমি সহ্য করি কিভাবে? ও একটা অভিশপ্ত আত্মার পাহারাদার। ওর থেকে সাবধানে থেকে, ও ছলনা জানে, রূপ বদলাতে জানে। এই বলে নিমেষের সাথে হাওয়ায় মিলিয়ে গেল সেই রহস্যময় ব্যক্তিটি। এর কিছুক্ষণ পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সজীবের ফোন পেয়ে ঘুম ভাঙলো। সজীব কল করে বলছে, রিয়াদ, তুই কই? আরে, এখন ঘুম থেকে উঠেছিস নাকি? আর ওই হুজুরের বাড়িতে যাবি না? সজীবের মুখে কথাটা শুনে জমায় বললাম, আসছি, এই তো 10 মিনিট লাগবে, তুই রেডি থাক। এই বলে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম সজীবের বাসায়। ওর বাসায় যাওয়ার পর সজীব সহ রওনা করলাম স্থানীয় এক হুজুরের বাড়ির উদ্দেশ্যে, যিনি ঝাড়ফুঁক করেন। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম হুজুরের বাড়িতে। সেখানে যাওয়ার পর হুজুর আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কি সমস্যা? আমি সমস্ত ঘটনা খুলে বললাম। আমার মুখে কথাগুলো শুনে হুজুর কিছুক্ষণ আমার হাত দেখলেন, চোখ দেখলেন, তারপর বললেন, ওই আমি তো বড় কোনো ভয়ঙ্কর কিছু দেখছি না। সামান্য বাতাস লেগেছে, অত ভয় পেয়েছ, এসব কিছু না, ঠিক হয়ে যাবে। আমাকে তিনি আরো বললেন, এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, এই পানি পড়াটা খাও, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হুজুর কথা শুনে বাসার দিকে রওনা দিলাম। না, হুজুর কথা শুনে কোনো শান্তি পেলাম না। মনের মধ্যে ভয়টা যেন আরো বেঁকে বসলো। ওই পিশাচিনি আমাকে মেরে ফেলতে চায়, খুবই ভয়াবহ সে। আর হুজুর বলছে নাকি এসব কিছুই না। যাই হোক, দেখি আর কোনো সমস্যা হয় কিনা এই ভেবে বাসায় চলে আসলাম। সেদিন আমার সাথে আর কোনো ঘটনা ঘটলো না। এর ঠিক 3 দিন পর একটা রাতের ঘটনা। মাঝরাতে হবে হয়তোবা। গলায় প্রচন্ড চাপ অনুভব করলে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখলাম আমার বুকের উপরে বসে আছে সে ভয়ঙ্কর পাগলিটা। তার নখ আমার গলায় গেঁথে যাচ্ছে, নড়াচড়া করতে পারছিলাম না আমি। আমাকে উদ্দেশ্য করে পাগলিটা খিক খিক করে হেসে উঠলো আর বলতে লাগলো, কিরে, ঘুম ভেঙে গেছে? হুজুরের কাছে গিয়েছিলি, কি হলো? বাঁচাতে পারলো না তোকে? তোর হুজুর কিচ্ছু জানে না, আমি চাইলে এখনই তোকে শেষ করে দিতে পারি। এই বলে আমার গলা ছেড়ে দিয়ে আমাকে শূন্যে তুলে আছাড় মারলো ফ্লোরে। খাটের কোনায় লেগে আমার কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। এসব দেখে জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে পাগলিটা আমাকে উদ্দেশ্য করে বলল, রক্ত, তাজা রক্তের গন্ধ, কি শান্তি। ঠিক তখনই রুমের মধ্যে ভালো লোকটা, যিনি আগের বার বাঁচিয়েছিলেন, হাজির হলেন আর পাগলটাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোকে আর সাবধান করেছিলাম, তুই আবারও এসেছিস। এটা শুনে পাগলিটা বলতে লাগলো, তুই আমাকে বাধা দিবি? তুই জানিস না ওর রক্ত আমার পাওনা, চুক্তি অনুযায়ী আমার শিকার। জবাবে লোকটা বলল, চুক্তি করেনি, অন্য কেউ করেছে। তুই নির্দোষ কাউকে মারতে পারবি না, চলে যা এখান থেকে। এটা শুনে পাগলিটা হুঙ্কার দিয়ে বলল, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস প্রতিবার রাতে কি আমি নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। এই বলে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল সে পাগলিটা। সাথে ভালো লোকটাও অদৃশ্য হয়ে গেলেন। এদিকে আমার কপাল দিয়ে রক্ত পড়তে লাগলো। আমি চিৎকার দিয়ে বাবা মাকে ডাকতে লাগলাম। আমার চিৎকার শুনে বাবা মা আর ভাই আর রুমে চলে আসলেন। এসে আমার এই রক্তাক্ত অবস্থা দেখে তাড়াতাড়ি করে রাতের বেলাতেই হাসপাতালে নিয়ে গেলেন।
পরের দিন যখন হাসপাতাল থেকে বাসায় ফিরলাম, তখন বাবা মা জিজ্ঞেস করলেন আমার এরকম অবস্থা হলো কি করে। জবাবে আমি আমার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা বললাম এবং বিশেষ করে সে পাগলি, সে চুক্তিটার কথা খুলে পড়লাম। এটা শুনে বাবা মা সবাই অবাক হয়ে গেলেন আর বললেন, সত্যি নাকি? যদি সত্যি হয় তাহলে তোর ব্যবস্থা নিতে হবে, অনেক হয়েছে। এবার আমার এই অবস্থা দেখে বাবা মা দুজনেই বিশ্বাস করেছেন ভয়াবহ কিছু একটা ঘটেছে। তাই বাবা আমাকে বললেন, এবার তোকে এক কামের লোকের কাছে নিয়ে যাব। কথাটা শুনে আমি বললাম, কোন জায়গায় বাবা? বাবা বললেন, শহরের শেষ মাথায় এক বুজুর্গ ব্যক্তি আছেন, আমার পরিচিত কলিগ তার সাথে কথা বলেছে, তার কাছে নিয়ে যাব। এই বলে সেই ব্যক্তিকে ফোন করলেন বাবা। তিনি বাবাকে বললেন আজ তিনি ধ্যানে বসবেন, আগামীকাল সকালে যেন আমরা দেখা করি। যাই হোক, বাবার কথায় রাজি হলাম, আগামীকাল যাব ওনার কাছে। সেদিন আমার সাথে ভয়ঙ্কর কিছুই ঘটেনি, তবে সেই রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম সেই পাগড়িটা আমাকে বলছে, কাল যদি তুই বুজুর্গ ব্যক্তির কাছে যাস তাহলে তোর বাবাকে আমি চিবিয়ে খাবো, তোদের কাউকে ছাড়বো না। এর কিছুক্ষণ পর আমি সেই ভালো লোকটাকেও স্বপ্নে দেখি। তিনি আমাকে বললেন, ওর কথায় ভয় পেও না, ও তোমাকে ভয় দেখিয়ে আটকাতে চাইছে, কাল অবশ্যই যাবে। তবে একটা কথা, ওই ব্যক্তি যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। এই বলে তিনি চলে গেলেন। সবটা দেখার পর ঘুম ভেঙে গেল। দেখি সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবাকে স্বপ্নের কথা বললাম। বাবা কথাগুলো শুনে বললেন, ওগুলো কিছু না, শয়তান ভয় দেখাবি, তাতে আমাদের ভয় পেলে চলবে না। তুই রেডি হ, আমরা বেরোবো। বাবার কথায় রেডি হলাম। ওই বাবা মা আর আমি তিনজনে রওনা করলাম সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা জ্যাম ঠেলে আমরা পৌঁছে গেলাম হুজুরের বাড়িতে। সেখানে যাওয়ার পর হুজুর আমাকে দেখে খুব গম্ভীর হয়ে বললেন, বাবা তুমি কি জানি কোনো পুরনো জিনিস কুড়িয়ে পেয়েছ বা কারো কোনো উপহার নিয়েছো? সত্যি করে বলো। আমি বললাম, না হুজুর, আমি তো কিছু আনিনি, তবে আমার বন্ধুর স্বামী একটা পুতুল কুড়িয়ে পেয়েছিল। আমার মুখে ঘটনা শোনার পর হুজুর চোখ বন্ধ করে 30 মিনিট বসে রইলেন। 30 মিনিট পর হুজুর চোখ খুলে আমাদের যা বললেন সেটা শুনে আমরা সবাই ভয় পাথর হয়ে গেলাম। হুজুর আমার বাবাকে বললেন, আপনার ছেলের হাত খুব কম ছিল, একটা শক্তিশালী পিশাচিনি ওর পেছনে লেগেছে। ভাগ্য ভালো যে একজন বাক্যের ভালো চিনে ওর পাহারা দিয়েছে, তাইও বেঁচে আছে। হুজুরের মুখে কথাটা শুনে বাবা বললেন, মানে কি বলছেন এসব? পিশাচিনি কেন আমার ছেলেকে ক্ষতি করবে? তখন হুজুর পুরো বিষয়টা আমাদেরকে খুলে বললেন। হুজুর বাবাকে বললেন, শোনেন, আপনার ছেলেকে কেউ কালো জাদু করেনি, ওকে কালো জাদু করে বলি দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, বুঝলেন? আর এই কাজটা করেছে আপনার ছেলের খুব কাছের বন্ধু শামীম। ওর কথা শুনে মুখে আমি যেন চিৎকার করে উঠলাম, অসম্ভব! শামীম আমার ছোটবেলার বন্ধু, ও কেন আমার পুরো কালো জাদু করে আমাকে বলি দিবে? তখন হুজুর বললেন, লো বাবা লো, স্বামী ওই পুরনো জমিদার বাড়ি থেকে জগের ধন বা গুপ্ত ধন বলে না, মূল্যবান মূর্তি পেয়েছে। কিন্তু ওই ধনের বাহারাদার ছিল ওই পিশাচিনি পাগলিটা। শর্ত ছিল, ধন দিতে হলে একটা তাজা প্রাণ দিতে হবে। সবাই নিজের প্রাণ বাঁচাতে কৌশলে আপনার ছেলের নাম বা ব্যবহৃত কোনো জিনিস সে পিশাচিনিকে দিয়ে চুক্তি করেছে। তাই পিশাচিনি এখন স্বামীকে ছেড়ে আপনার ছেলে ঘুরছে, বুঝলেন? হুজুরের কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহলে শামীম সেদিন হাসপাতালে আমাকে দেখে কেন ভয় পাচ্ছিল আর ব্যাগের দিকে তাকাচ্ছিল? তার মানে ওই ব্যাগে সে অভিশপ্ত জিনিসটা ছিল। হুজুর আরো বললেন, আর ওই যে জিনটা তোমাকে বাঁচাচ্ছে না, সে আসলে পিশাচিনীর শত্রু। সে চায় না পিশাচিনী একটা পাপ করো, তাই সে বাধা দিচ্ছে, কিন্তু সে বেশিক্ষণ পারবে না। হুজুরের কথাগুলো শুনে মা যেন কান্নায় ভেঙে পড়লেন। হুজুরকে জিজ্ঞেস করলেন, বাবা আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? জবাবে হুজুর বললেন, উপায় আছে, তবে কাজটা কঠিন। শামীমের কাছে জিনিসটা আছে না, সেটা ধ্বংস করতে হবে, অথবা ওই চুক্তিটা ভেঙে দিতে হবে। কিন্তু শামীমকে সহজে সেটা দিবে? হুজুর আমাকে বললেন, এখনই তোমার বন্ধু শামীমকে ফোন দাও, লাউড স্পিকারে দাও, আমি বলবো, যা বলার তুমি তাই বলবে, ঠিক আছে? আমি কাঁপতে কাঁপতে শামীমকে ফোন দিলাম। ও পাশ থেকে শামীম ধরলো। আমি বললাম, হ্যালো শামীম, কেমন আছিস? শামীম একটু তোতলে বললো, হ্যাঁ ভালো তো। তুই কেমন আছিস?
তুই কি এখনো বেঁচে মানে সুস্থ আছিস? শামীমের এই বেঁচে আছিস কথা শুনে আমার সন্দেহ আরো গাঢ় হলো। হুজুরের ইশারায় আমি বললাম, শামীম, আমি সব জেনে গেছি, তুই মূর্তিটা ফেরত দে, নইলে কিন্তু তোর রক্ষা নেই। আমার বুকে কথাগুলো শুনে শামীম হঠাৎ ক্ষিপ্ত হয়ে বলল, কি তুই কি জেনে গেছিস? তা দেখি, ওটা এখন আমার। তুই বললে ওটা পুরোপুরি আমার হবে। তুই মর যা, তুই মরে যা। এই কথা বলে ফোনটা কেটে দিল। ওর ব্যবহারে প্রমাণ হয়ে গেল সত্যি বলির পাঠা আমাকে বানিয়েছে। এদিকে হুজুর রাগান্বিত হয়ে বললেন, এত বড় সাহস, দাঁড়ো, আজই আমি দেখছি শেষ আমি দেখে ছাড়বো, যেভাবেও। এই বলে হুজুর কিছু চাল পরা আর কিছু তাবিজ পরা আমার হাতে দিয়ে বললেন, এই চাল পরা করে তোমার ঘরের চারপাশে ছিটিয়ে দেবে, আর এই তাবিজটা তোমার বালিশের নিচে রাখবে। কেমন? পিশাচিনী আজ রাতে আসবে, ঘর ঢুকতে পারবে না। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, কিন্তু হুজুর, শামীমের কি হবে? ও তো অভিশপ্ত জিনিসটা রেখে দিয়েছে। জবাবে হুজুর বললেন, যে অন্যের গর্ত ঘোরে না, সে নিজেই গর্তে পড়ে যায়। আমি এখান থেকে উত্থান মন্ত্র করছি, যে পিশাচিনী তোমার পিছনে ঘুরছে সে এখন আসল বালিকের আছে, অর্থাৎ যার কাছে মূর্তিটা আছে তার কাছে ফিরে যাবে। হুজুর দোয়া পড়া শুরু করলেন। আমরা হুজুরের পা ছুঁয়ে সালাম করে বিদায় নিলাম। বাসায় ফেরার পথে আকাশ কালো করে মেঘ জমে গেল। মনে হলো প্রকৃতি আজ মন খারাপ করেছে। হুজুরের কথা মতো কাজ করলাম। চাল পড়া ছিটিয়ে তাবিজ নিয়ে শুয়ে পড়লাম। মা বাবা আমার রুমেই বসে রইলেন সারা রাত। সেই রাতে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। বাইরে বিকট শব্দের ঝড় শুরু হলো। মনে হলো কেউ যেন আমার জানালার গ্রিল ধরে টানাটানি করছে আর আর্তনাদ করে বলছে, আমাকে ঢুকতে দে, নাহলে আমাকে ফিরে যেতে হবে। আমি ফিরতে চাই না। কিন্তু হুজুরের দেয়া সে বঞ্চের কারণে সে ঘরে ঢুকতে পারল না। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ শুনলাম, না, আমি শামীমের কাছে যাব না, আমাকে ধোঁকা দিয়েছে। তারপর সব শান্ত, ঝড়ের শব্দ থেমে গেল। পরের দিন সকালে আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি। হঠাৎ করে সজীবের ফোন। সজীব গলা কাঁপছে। ও বলল, রিয়াদ, সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম, কি হয়েছে সজীব? সজীব তখন বলল, স্বামী তো মারা গেছে রে। আমি বললাম, মারা গেছে? কিভাবে? সজীব বলল, পুলিশ ওই ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে। কি বলবো ভাই, লাশটা দেখে মনে হচ্ছে কেউ যেন ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে, আর চোখ দুটো তো বিস্ফারিত হয়ে আছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানিস? আমরা, কি অদ্ভুত ব্যাপার বল না। সজীব বলল, ও লাশের পাশে একটা পোড়া মাটির পুতুল পাওয়া গেছে, যেটা খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে আছে। মনে হয় ওটা ফেটে গিয়ে বিভৎস একটা অবস্থা হয়ে গেছে। সজীবের মুখে কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। হাজার হলেও বন্ধু তো লোভ মানুষকে অন্ধ করে দেয়, বন্ধুকেও চিনতে দেয় না। কেউ না জানলেও আমি ঠিক জানি কেন শামীমের মৃত্যু হয়েছে। সে পিশাচিনী আমার ক্ষতি করতে না পেরে চুক্তি ভঙ্গের কারণে উল্টো শামীমের উপরে রেগে গিয়ে ওকে মেরে ফেলেছে। এই ঘটনার পর আমাদের পরিবারের শান্তি ফিরে এলো। ভাইয়াও স্বাভাবিক হয়ে গেলেন। সেই রাতে বিড়াল খাওয়ার সেই দৃশ্যটা যা আমার একটা মায়া বা ভ্রম ছিল সেটা বুঝতে বাকি রইল না। পিশাচিনী আমাকে ভয় দেখাবার জন্য ভাইয়ার রূপ ধারণ করেছিল। লোভ সংবরণ করা উচিত। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হতে পারে। এই ঘটনার পর থেকে আমি আর সজীব প্রতিজ্ঞা করলাম, আমরা কোনো দিন অজানা জিনিসের প্রতি লোভ করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ ভাই। হোয়াট এ স্টোরি, হোয়াট আ বিউটিফুল স্টোরি। আসলে এটা বলতে হবে যে ব্ল্যাক ম্যাজিকের যে এত ভয়াবহ পরিণাম হবে, এটা আসলে একটা কার্মা রিটার্নস একটা কথা আছে। আপনি যা করবেন সেটা আপনার উপর ফিরে ফিরে আসবে। হোয়াট এ স্টোরি, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা স্টোরি ছিল ব্রো। ওয়াও ওয়াও, মন ছুঁয়ে গেছেন, সত্যি বললাম, মন ছুঁয়ে আছে। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল। মনে হচ্ছে যেন চোখের সামনে ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি, এতটাই জলযন্ত্র সুন্দর ছিল। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
আই বিলিভ দ্যাট আপনারা সবাই অনেক এনজয় করেছেন স্টোরিটা। আপনার কাছে ভালো লাগলে মূলত আমার কষ্ট সার্থক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় ভাই। আমি চাই যে আপনারা আরো দারুণ দারুণ সব স্টোরি এভাবেই পাঠান। রিয়াদ ভাই আপনাকে ধন্যবাদ। আপনার পরবর্তী ঘটনা কিন্তু আমি চাই অনেক দ্রুত পাঠাবেন, বিকজ এত সুন্দর করে লিখেছেন, মনে হচ্ছে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, এতটা পরিষ্কার লেখা ছিল। দারুণ ভাই, দারুণ দারুণ, সত্যি দারুণ, খুব সুন্দর। চলে যাই আমরা নেক্সট স্টোরি বা আজকের এপিসোডের সর্বশেষ ঘটনায়। শহরটা যখন ঘুমের অতল গভীরে তলিয়ে যায়, তখন আমি অনিমেষের রাত জাগা শুরু হয়। তবে এই জাগা আনন্দ বা কাজের জন্য নয়, এ হলো এক অসহ্য যন্ত্রণার অপেক্ষা। ঘড়ির কাঁটা যখন রাত 2টো ছুঁই ছুঁই, তখনই তার বুকের ঠিক বাম পাশে মনে হয় কেউ যেন জ্বলন্ত আলপিন সজোরে ঢুকিয়ে দিল। সবকিছু শুরু হয়েছিল ঠিক 7 দিন আগে। অনিমেষ তার কর্পোরেট অফিসের সিঁড়ি দিয়ে নামার সময় একটা পুরনো কাপড়ের পুতুল কুড়িয়ে পেয়েছিল। দেখতে সাধারণ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত লালচে আভা। অবহেলা ওটা ডাস্টবিনে ফেলে দিল। সেই রাত থেকে শুরু হলো তার প্রথম আক্রমণ। মাঝরাতে হঠাৎ মনে হলো বুকের পাঁজরের হাড়ের ভেতর দিয়ে দাঁড়ানো কিছু একটা বিঁধে যাচ্ছে। চিৎকার করতে গিয়েও পারল না অনিমেষ। গলা দিয়ে শুধু একটা ঘর করে আওয়াজ বের হলো। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অনিমেষ নিজের চোখকেই বিশ্বাসই করতে পারছিল না। বুকের চামড়ার নিচে স্পষ্ট কালচে দাগ, ঠিক যেন একটা সূচের অগ্রভাগ উঁকি দিচ্ছে। কিন্তু হাত দিতে সেটা অদৃশ্য হয়ে গেল। অফিসে গিয়ে লাঞ্চের সময় যখন সে পানির গ্লাসটা হাতে নিল, হঠাৎ হাতটা ঝিমঝিম করে উঠল। এবার যন্ত্রণায় পেটের উপরের দিকে কেউ যেন চামড়া ভেদ করে 1 ইঞ্চি লম্বা সুই ঢুকিয়ে দিয়েছে। কি হয়েছে অনিমেষ? মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন? পাশের কেউ বিকল থেকে কনিক রিহান জিজ্ঞেস করলো। অনিমেষ কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে কোনো মতে বলল, শরীরটা ভালো নেই রে রিহান, মনে হচ্ছে ভেতরে কিছু একটা কামড়াচ্ছে, খুব তীক্ষ্ণ একটা যন্ত্রণা। আরে ভাই, এসিতে বসে থাকতে থাকতে নার্ভের সমস্যা হয়ে গেছে অথবা একটা নিউরোলজিস্ট দেখাও। রিহানের পরামর্শ যুক্তিসঙ্গত ছিল, কিন্তু অনিমেষের অবচেতন মন বলছিল এই শরীরে কোনো রোগ নয়। 3 দিন পর যন্ত্রণার তীব্রতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, অনিমেষ ডাক্তার দেখালো। এক্সরে রিপোর্ট দেখে ডাক্তাররাও থমকে গেলেন। কাঁচুমচু মুখে তিনি বললেন, দেখুন অনিমেষ বাবু, এটা মেডিকেল ইম্পসিবল। আপনার পেটে, দেওয়ালে আর ফুসফুসে নিচের 2টো সুচ দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো বাইরে তো কোনো ক্ষত নেই। আপনার শরীরে সুচ ঢুকলো কি করে? অনিমেষের গলার স্বর কেঁপে উঠল। ডাক্তারবাবু, আমি জানি না, কিন্তু আমি প্রতি মুহূর্তে অনুভব করছি সেগুলো নড়ছে ভেতর থেকে। মনে হচ্ছে মাংস ছেড়ে ভেতরে ওগুলো ঠেলে দিচ্ছে আমাকে। ডাক্তার চশমাটা টেবিলের উপরে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অপারেশন করতে হয় মশাই, কালই ভর্তি হয়ে যান। কিন্তু সেই রাত আর কাটল না স্বাভাবিকভাবে। বাসায় ফেরার পর অনিমেষে দেখলো তার ড্রয়িং রুমের মাঝখানে সেই কাপড়ের পুতুলটা পড়ে আছে, যেটা সে ডাস্টবিনে ফেলে এসেছিল। পুতুলটার সারা শরীরে এখন 7টা সুচ বিঁধানো। আর ঠিক তখনই অনিমেষের উড়োতে মনে হলো কেউ যেন তত্ত্ব রড ঢুকিয়ে দিল। সে মেঝেতে লুটিয়ে পড়ল। আর্তনাদ করতে করতে লক্ষ্য করলো দেওয়ালের ছায়াগুলো যেন নড়াচড়া করছে। খসখস কণ্ঠ শুনতে পেল, দিনে দিনে শেষ হবে অনিমেষ, 7 দিনে 7টা, আজ থেকে 10 দিনে 10টা। তোর পাপের হিসাবকে তুই ভুলে গেছিস? অনিমেষের স্মৃতি পটে ভেসে উঠল 3 বছর আগের একটা স্টোরি। অফিসের প্রমোশনের জন্য সে তার প্রতিদ্বন্দ্বী রতনকে একটা নোংরা চক্রান্তে ফাঁসিয়েছিল। অপমান আর শোকে নিজের জান নিয়ে ফেলে। রতনের বৃদ্ধ বাবা সেদিন অভিশাপ দিয়েছিলেন, তোর শরীরের প্রতিটা রক্ত বিদ্যুৎ শেষ হয়ে যাবে অনিমেষ, তুই মরবি। এদের শরীর তো মরণ তোকে মুক্তি দেবে না। আমার ছেলের সাথে অনেক খারাপ কাজ করলি তুই।
শরীরের ভেতরে এখন চতুর্থ সূচটি বিঁধছে। পেটের নাড়ি পড়ে যেন কেউ ছিঁড়ে ফেলছে। অনিমেষ হামাগুড়ি দিয়ে ফোনের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত বাড়াতে বড় হলো কবজির জয়েন্টে আর একটা সূচ বিঁধে হাড় আলগা করে দিচ্ছে। তার মনে হলো কোন সাধারণ সার্জারিতে বরণ জাত কাটানো সম্ভব নয়। এই সূচগুলো লোহা নয়, এগুলো হলো অশুভ শক্তির ঘনীভূত রূপ। বিছানার নিচে রাখা পুনর ট্রাঙ্ক থেকে একটা নাম বের করে আনলো সে। তান্ত্রিক মহাদেব ভৈরব। এক পরিচিতের কাছে শুনেছিল এই তান্ত্রিকই পারেন এসব বরণ জাত থেকে মুক্তি দিতে, কিন্তু তিনি থাকেন শহরের শেষ সীমানার এক শ্মশান সংলগ্ন করে ঘরে। অনিমেষ অতি কষ্টে ফোনটা কানে তুলল। ফোনের ওপাশে রিহান। রিহান, আমায় বাঁচারে, আমায় মহাদেব ভৈরবের কাছে নিয়ে চল। আমি আর সহ্য করতে পারছি না। আমার শরীরের ভিতরে সূচ এখন হৃৎপিণ্ডের দিকে যাচ্ছে রে। আমার তো শেষ হয়ে যাচ্ছি আমি। রিহান ও পাশ থেকে আতঙ্কে চেঁচিয়ে উঠল। আর কি বলছিস এসব? তুই কোথায় রে, বল না। আমি বাড়িতে, কিন্তু রিহান পুতুটা ওটা নড়ছে রে। ওটা তো আমার দিকে তাকে তাকে হাসছে। অনিমেষের গলার স্বর বুঝে এলো। ঘরের বাতি হঠাৎ দাপ দাপ করে নিভে গেল। অন্ধকারে অনিমেষ অনুভব করলো তার গলা একদম কাছে, চামড়ার নিচ দিয়ে আরেকটা তীক্ষ্ণ কিছু বেরিয়ে আসছে। 8 নম্বর সূচ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। বাইরের বাতাস থমকে দাঁড়িয়েছে এক বিভৎস পরিণতির অপেক্ষায়। অনিমেষের নিঃশ্বাস এখন এক তপ্ত আগুনের গোলার মতো তার ফুসফুস পুড়িয়ে দিচ্ছে। দরজার বাইরে বৃষ্টির শব্দ আর ঝড়োহা শোষো আওয়াজ যেন কোন প্রেতাত্মার অট্টহাসি। রিহান আসার আগে অনিমেষ অনুভব করল তার চোয়ালের ঠিক নিচে হাড়ের খোঁজে নরম সূচটি বেঁধেছে। বুক খোলার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। দাঁতে দাঁত লেগে এক বিভৎস যন্ত্রণার হাড়তোনা তার গলার ভেতরেই গুমড়ে গুমড়ে মরছে। ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কা পড়ল। রিহান এসেছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে রিহান যখন অনিমেষকে দেখলো, তার হাতের টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। অনিমেষ মেঝেতে পড়ে ছটফট করছে, আর তার সারা শরীর চড়ে চামড়ার নিচে ছোট ছোট উঁচু ডিবির মতো কিছু একটা নড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল অনিমেষের ডান চোখ। চোখের ঠিক নিচে পাতা দিয়ে যেন চিকচিকে লোহার অগ্রভাগ ধীরে ধীরে বেরিয়ে আসছে। অনিমেষ, এ কি অবস্থা তোর? রিহান চিৎকার করে উঠল। সে অনিমেষকে তুলতে যেতেই অনিমেষ একটা কাঁপা কাঁপা হাত দিয়ে তাকে সরিয়ে দিল। ফিস ফিস করে কোনো মতে বলল, আমায় মহাদেব ভৈরবের কাছে নিয়ে চল। সবাই নেড়ে রিহান, ওটা আমার হৃৎপিণ্ডের দিকে এগোচ্ছে। শহরের শেষ প্রান্তে, শহরের এক কোণে ছোট্ট শিকড়ে ঘর। বাইরের জমাট বাঁধা অন্ধকার আর বোনা পোড়ার গন্ধ। রিহান যখন অনিমেষকে কাঁধে করে তান্ত্রিকের ঘরে ঢুকলো, তখন ঘরের ভেতরে প্রদীপ জ্বলছিল না, কেমন একটা ধনুচি থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। ঘরের মাঝখানে বসেছিলেন এক বৃদ্ধ, যার কোঠারাগত চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। তিনি মহাদেব ভৈরব। এসেছিস? বৃদ্ধের গভীর কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে উঠে এলো। বাপ যখন শরীরে হাড় মজ্জায় মিশে যায়, তখন তা লোহা এসে বেরিয়ে আসতে চায়, বুঝলে? এরও রক্ত তিলক মরণ বান। প্রতিটি সূচ তোর করা এক অন্যায়ের ফসল, বুঝলে? অনিমেষ তখন যন্ত্রণায় কুকড়ে মেঝের ওপরে পড়ে আছে। তার গলার চামড়া ফেটে রক্ত ঝরছে। সেখান থেকে একটা কাঁচে সূচ অর্ধেক বেরিয়ে আসে। সে হাত জোর করে ইশারায় ক্ষমা চাইল। বৃদ্ধ তান্ত্রিক এক বাটির পাত্রে কিছু তামাটের রং তরল দিলেন এবং পুরো মরচে ধরা কিছু ছুরি বের করলেন। মানুষের শরীর হলো আয়না। তুই রতনকে তিল তিল করে মানসিক যন্ত্রণা মেরেছিস না? আজ সে যন্ত্রণা তোর শরীরে বস্তুগত রূপ নিয়ে এসে। তুই কি জানিস অনিমেষ, এই সূচগুলো লোহা নয়, এগুলো তোর নিচের হাড়ের ক্যালসিয়াম নেতিবাচক চিন্তা দিয়ে তৈরি। তারা এগুলো বানাচ্ছে। তান্ত্রিকের কথাগুলো যেন চাবুকের মতো অনিমেষের কানে বাজছিল। তিনি মন্ত্র আনাতে শুরু করলেন।
হঠাৎ অনিমেষের মনে হলো তার শরীরের ভেতরে হাজার হাজার পোকা কামড়াচ্ছে, তার পেটের উপরে চামড়া যেন কেউ ব্লেড দিয়ে কাটছে। সে দেখলো একে একে 10টা সূচ তার শরীরে বিভিন্ন অংশ দিয়ে মাংস ছিঁড়ে বেরিয়ে আসছে, ফিনকি দিয়ে রক্ত ছড়ছে। রিহান ভয়ে চোখ বন্ধ করে ফেললো। সে এই দৃশ্য সহ্য করার ক্ষমতা কোনোভাবেই নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল শেষের দৃশ্য। তান্ত্রিক হঠাৎ করে থেমে গেলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ কি, এ তো রতনের অভিশাপ নয়, এই যে তুই নিজে নিজেকে দিচ্ছিস। অনিমেষ বুকের ঠিক মাঝখানে যেখানে হৃৎপিণ্ড থাকে সেখানে ধীরে ধীরে ফুটে উঠছে একটা বিশাল আকৃতির সূচ, প্রায় 4 ইঞ্চি লম্বা, চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অনিমেষের চোখ দুটো উল্টে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। সে যন্ত্রণায় নিজের নখ দিয়ে মেঝে আঁচড়াচ্ছে। তান্ত্রিক চিৎকার করে উঠলেন, বল অনিমেষ, স্বীকার কর, রতনের ফাইলটা তুই কোথায় লিখেছিস বল। ওই ফাইলটা রতনকে নির্দোষ প্রমাণ করতে পারতো। তুই সেটা ধ্বংস না করলে আজ এই 11 নম্বর সূচটা তোর হৃৎপিণ্ড ফোড়ফোড় করতো না রে, বল। অনিমেষের মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষ বোধ হয় চরম সত্যকে দেখতে পায়। সে ঘুমাতে ঘুমাতে বলল, আমার আলমারির পেছনে গোপন খোপে ওটা লাগছে। বলার সাথে সাথে অভাবনীয় এক কাণ্ড ঘটল। অনিমেষের বুক চিরে সে বিশাল সূচটা বেরিয়ে ছিটকে গিয়ে তান্ত্রিকের সামনে রাখা আগুনের কুণ্ডে পড়ল। এক তীব্র হিসের শব্দ হলো, যেন কোনো বিষধর সাপকে পুড়িয়ে মারা হচ্ছে। ঘরের ভেতরে এক অসহ্য পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। অনিমেষ নিস্তেজ হয়ে গেল। রিহান দ্রুত তাকে ঝাপটে ধরল। অনিমেষ কথা বল। কিছুক্ষণ পর অনিমেষ চোখ মেলল। তার শরীর এখন ক্ষত বিক্ষত, ব্যান্ডেজে মরা, কিন্তু তার চোখে মৃত্যুর আতঙ্ক এখনো কাটেনি। তান্ত্রিক মহাদেব ভৈরব তার দিকে তাকিয়ে বিভৎস এক হাসি দিলেন। তুই বেঁচে গেলি অনিমেষ, কিন্তু মুক্তি পাসনি। এই সোচগুলো তোর শরীর থেকে বেরিয়ে যেতে, কিন্তু সে গর্তগুলো ঠিক করে আছে, সেগুলো কোনোদিন পড়বে না। যখনই তুই কোনো অন্যায় করবি বা তোর বা বাপের চিন্তা আসে না, তখন এই পুরনো ক্ষত দিয়ে রক্ত নয় বরং বিষাক্ত জল বেরোবে। তুই হবি এক জ্বলন্ত লাশ। অনিমেষ বাড়ি ফিরে এলো। কয়েক মাস কেটে গেছে। সে এখন সুস্থ, অন্তত বাইরে থেকে। কিন্তু আসল আতঙ্কটা শুরু হলো তার নির্জন রাতগুলোতে। একদিন রাতে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন নিজের শার্ট খুলল, দেখলো তার বুকে সে 11টা ফুটো এখনো শুকায়নি, বরং সেগুলো এখন বড় বড় কালো রঙের কালো চোখের মতো দেখাচ্ছে। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে শিউরে উঠল। তার কাঁধের পেছনে একটা আবছা অপব দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, রতন। রতন কোনো কথা বলছে না, শুধু একটা হাতে লম্বা সূচ নিয়ে হাসছে। অনিমেষ বুঝতে পারল তান্ত্রিক তাকে বাঁচাননি, বরং অনন্ত নরকে বন্দী করে দিয়েছেন। হঠাৎ সে অনুভব করলো তার পায়ের তালুতে আবারও সেই পরিচিত তীক্ষ্ণ যন্ত্রণা। সে নিচু হয়ে দেখলো বেঁচেতে কোনো সোচ নেই, কিন্তু পায়ের তলা দিয়ে একটা লোহার অগ্রভাগ ধীরে ধীরে মাংস চিরে চিরে বেরিয়ে আসছে। অনিমেষ বুঝতে পারল রতন তাকে মরতে দেবে না। সে তাকে প্রতিদিন একটি করে সূচ উপহার দেবে, আর সেই সূচগুলো তার শরীরের ভেতর থেকে ভ্রমণ করবে। মৃত্যু তার জন্য এক বিলাসিতা হয়ে দাঁড়ালো, যা সে চাইলেও কোনোদিন পাবে না। অন্ধকার ঘরে অনিমেষের গগন বিদারের চিৎকার বৃষ্টির শব্দে হারিয়ে গেল। বাইরে থেকে কেউ শুনতে পেল না। একটা মানুষ জ্যান্ত অবস্থায় প্রতি মুহূর্তে নিজের হাড়ের তৈরি সূচে বিদ্ধ হচ্ছে। সাইকোলজি বলে মানুষের অপরাধ বোধ যখন চরমে পৌঁছে যায়, তখন তার মস্তিষ্ক নিজেই নিজেকে শাস্তি দিতে শুরু করে। অনিমেষের ক্ষেত্রে সে অপরাধ বোধই এখন তার তান্ত্রিক মরণ জাদু হয়ে দাঁড়িয়েছে, যা তাকে কোনো দিন মুক্তি দেবে না। সে এখন সেই কাপড়ের পুতুলটার মতো জীবন্ত, যার নিয়ন্ত্রণ কারো কাছে নেই।